অদ্রিজা হতাশ হলো। মেয়েটা ঠিক হওয়ার নয়। কি হলো তার এত রাগ দেখিয়ে? জবাব না দিয়ে গাড়িতে চেপে বসলো। জানালা গলিয়ে তাকিয়ে দেখলো মেয়েটা হাসছে। পাগল মেয়ে একটা ভেবে চোখ সরিয়ে সিটের সাথে ভালো করে লেপ্টে বসলো। সেভাবেই বাইরে যা দেখা যায় তাই দেখায় ধ্যান দিল। সেই সাথে স্মরণ করলো কাল রাতে ঘটা এক অভাবনীয় ঘটনার কথা। সন্ধ্যা পেরিয়েছে সে কখন, রাত হয়েছেও অনেকটা। রাতের রান্নাও শেষ করেছে দুই শাশুড়ি বৌমা মিলে। দুই ভাই ব্যতীত সবাই ফিরে এসেছে বাড়ি। রোদ্দুর আসতে দেরি হলেও রোনাক তো এত দেরি করে না। কোথায় আছে ছেলেটা কে জানে। রাশেদুল সাহেব ছেলের ওপর খানিকটা রেগেও আছেন। শুনেছেন অফিসে ঘটা ঘটনার কথা। অদ্রিজা সবকিছু এগিয়ে এনে সাজিয়ে রাখছে টেবিলে। রাখা হতেই হলরুমে এলো। দেখতে পেল ননদ আর শ্বশুর মশাই মিলে টিভিতে কার্টুন দেখতে ব্যস্ত। তার শ্বশুরও বোধহয় ননদের পাল্লায় পড়ে দিনে দিনে বাচ্চা হয়ে যাচ্ছে। অদ্রিজা কিঞ্চিত হেসে কাছ থেকে ডেকে উঠল। খেতে আসুন আব্বু। মেঘ উপর থেকে সবাইকে ডেকে নিয়ে আসো প্লিজ। ভাবির কথায় রায়া উঠে দৌড়ে গেল উপরে সবাইকে ডাকতে। রাশেদুল সাহেব উঠে ডাইনিংয়ের দিকে অগ্রসর হলেন। এর মাঝে দরজা পেরিয়ে কারোর আসার শব্দ পেয়ে দুজনেই ফিরে তাকালো। রোনাক এসেছে। ছেলেটাকে দেখেই কেমন ভঙ্গুর মনে হলো। নাকি অনেক ক্লান্ত ছেলেটা। গায়ের ব্লেজারটা এখন ছেলেটার হাতে ঝুলছে। পা ফেলছে এমন করে যেন চলার শক্তি নেই তার মাঝে। রাশেদুল সাহেব ছেলেকে কিছু শুধাবেন ভাবলেন। এর পূর্বেই রোনাক চোখ তুলে ভাবির পানে তাকালো। ডেকে উঠল ছোট্ট করে। ভাবি। ছেলেটার কণ্ঠটা কি কেঁপে উঠল। ভারী আশ্চর্য হলেন দুজন। অদ্রিজা জবাব দিল, কিছু বলবেন ভাইয়া? রোনাক সবার আশ্চর্যের সীমা আরো খানিকটা বাড়িয়ে দিয়ে হঠাৎই অদ্ভুত এক কাণ্ড ঘটিয়ে বসল। হাতের ব্লেজারটা হাত থেকে নিচে পড়ে গেল। ছেলেটার লজ্জা, অস্বস্তি, অহংকার সব দূরে ঠেলে হঠাৎ সেখানে দুই হাঁটু ভেঙে বসে পড়ল। ততক্ষণে নূরজাহান বেগম কিচেন থেকে এসেছেন হলরুমে। ছেলের কার্যে তবদা খেলেন। রুহানি বেগম, ঈশানী, মেঘ আর দিহান সবাই উপর থেকে নিচে আসার সময় রোনাকের কাণ্ড দেখে পথিমধ্যেই স্থির হয়ে গেল। সকলেই বোঝার চেষ্টা করলো কি করতে চলেছে ছেলেটা। সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে রোনাক সকলের সামনে হাত জোড় করে বলে উঠল, আই এম সরি ভাবি, আমি আমার ভুল স্বীকার করছি। এর জন্য আপনি যে শাস্তি দেবেন আমি সব মানতে রাজি। সবার মুখ হা হয়ে গেল বটে। তবে রাশিদুল সাহেব তীক্ষ্ণ চোখে তাকালেন। বোঝার চেষ্টা করলেন ছেলের মতে গতি। আর অদ্রিজার অবাকের শীর্ষে পৌঁছে গেল। কি বলছে এই ছেলেটা? কোন ভুলের জন্য ক্ষমা চাইছে? এতগুলো মানুষ উপস্থিত দেখে অদ্রিজার অস্বস্তি আরো খানিকটা বাড়ল। আমতা আমতা করে বলল, আম, কি বলছেন এসব ভাইয়া? কোন ভুলের জন্য ক্ষমা চাইছেন? রোনাকের চোখ তুলে তাকানোর সাহস হলো না। যদিও সে আগে একবার ভাবির কাছে ক্ষমা চেয়েছিল, তবে তার নেশার ঘোরে কি বলেছিল তাও মনে নেই। কিন্তু আজ ক্ষমা চাইতে তার বিবেকে বাঁধল না। অহংকার হলো না যে সামান্য এক মেয়ের কাছে সে ক্ষমা চাইছে ভেবে, বরং কিছুদিন যাবৎ সে অপরাধ বোধে ভুগছিল। রোনাকের স্বরটা আরো খানিকটা কেঁপে উঠল। অপরাধী কণ্ঠে বলে উঠল, আমাকে ক্ষমা করবেন ভাবি। সেদিন আপনাকে জেনে হোক না জেনে হোক অনেক কষ্ট দিয়ে ফেলেছিলাম। অমন একটা কথা বলা উচিত হয়নি আমার। প্লিজ ক্ষমা করবেন আমাকে। যদি ক্ষমা নাও করতে পারেন তবুও অনুরোধ করছি, ওকে এনে দিন ভাবি। ওকে ছাড়া আমি আমি থাকতে পারবো না, বিশ্বাস করুন। সবাই যেন একের পর এক টাস্কি খেয়ে চলেছে। অদ্রিজা এবারে ক্ষমা চাওয়ার কারণ বুঝলো। কিন্তু কাকে এনে দেওয়ার কথা বলছে এই ছেলে? সে কি করে এনে দিবে? কেন ছেলেটা সবার সামনে তার অস্বস্তি বাড়িয়ে দিচ্ছে? কেমন অসহায় ফিল হলো। সেই মুহূর্তে নজরে পড়লো দরজার কাছে স্থির দাঁড়িয়ে থাকা নিজ স্বামীর পানি। লোকটাকে দেখেই যেন অদ্রিজা স্বস্তি পেল। সিঁড়ির মধ্য থেকে সবাই নেমে এসে রোনাককে ঘিরে ধরলো। সবাই একে অপরের পানে তাকালো কি হয়েছে তা জানার জন্য। কেবল রায়া ব্যতীত। সে বোধহয় কিছুটা হলেও বুঝেছে। রাশেদুল সাহেব স্ত্রীর পানে তাকিয়ে জানতে চাইলেন কি হয়েছে ওনাদের ছেলেটার। নূর বেগম স্বামীর ইশারা বুঝে নিজের কাঁধ নাচিয়ে বুঝালো তিনিও কিছুই জানেন না। রুহানি বেগম অন্য ছেলের কাছে হাসলেন। কিছুটা কটাক্ষ করে অদ্রিজার পানে তাকিয়ে বলে উঠলেন, বাহ,
এক ভাই তো শুরু থেকেই তোমার পদতলে পড়ে আছে, আজ অন্য ভাইও তোমার সামনে মাথা ঝুঁকে ফেললো। ক্ষমতা আছে বলতে হয় মেয়ে তোমার। অদ্রিজা লজ্জিত বোধ করলো কথাটা শুনে। সে তো চায়নি কেউ এভাবে তার সামনে মাথা নত করুক। রুহানি বেগম এবার ছোট ছেলের পানে তাকিয়ে শুধালেন, তা তুই কোন গর্তে পা দিয়েছিস? কাকে এনে দিতে বলছিস? স্পষ্ট করে বল, আমরাও একটু জানি। রুদ্ধ দরজা থেকে এগিয়ে এলো অনেকটা কাছে। অদ্রিজা তাকাতেই কিছু ইশারা করলো চোখ দিয়ে। স্বামীর ইশারায় অদ্রিজা এগিয়ে এলো সামনে। রোনাকের থেকে দুপা দূরে দাঁড়িয়ে সবাইকে একবার দেখে নিয়ে রোনাকের উদ্দেশ্যে বলল, উঠুন ভাইয়া, এইভাবে আমাকে লজ্জা দিবেন না। আমার আপনার প্রতি কোনো রাগ নেই, তাই ক্ষমা করার প্রশ্নও আসছে না। ভুলে গেছি ওইসব আমি। ভুলেও যান, আপনিও ভুলে যান। প্লিজ উঠে দাঁড়ান। শুনল না রোনাক। মাথা নেড়ে অসহায় স্বরে আকুতি মিশিয়ে তড়িঘড়ি আওড়ালো, আপনি আমাকে ক্ষমা না করলে ও কখনো আমার হবে না ভাবি। ওকে একটা বার বলুন আমাকে যেন ভালোবাসে। ও বারবার আপনার জন্য পিছু হাঁটছে, আপনি বললেই মেনে নেবে। একটা বার আমাকে ক্ষমা করুন প্লিজ। বারবার একই কথায় অদ্রিজার ভ্রু কুঁচকে এলো। তখন থেকে কার কথা ক্রমাগত জপে যাচ্ছে। হঠাৎ কিছু একটা ভাবতেই বুক লাফিয়ে উঠল। আশ্চর্য হয়ে শুধালো, আপনি প্রিয়তাকে পছন্দ করেন ভাইয়া? সবার মাথায় যেন বাজ পড়ল। আরো অবাক হলেন সবাই যখন দেখলো রোনাক মাথা নেড়ে হ্যাঁ বুঝালো। সবাই অদ্ভুত চোখে তাকিয়ে রইল রোনাকের পানে। অদ্রিজার ঠিক কেমন অনুভব হলো বুঝে পেল না। হুম, মেয়েটা এই ছেলেকে ভালোবাসে ভেবে খারাপ লাগলো না, বরং মেয়েটার ছেলেটাকে প্রত্যাখ্যান করার কারণ ভেবে এতক্ষণে রোনাকের বলা কথার মানে বুঝে খারাপ লাগলো। হোঁচট খেলো মেয়েটা। বারবার মনে উদয় হলো মেয়েটা তার খাতিরে নিজের ভালোবাসা পর্যন্ত ত্যাগ করতে ভাবছে না। মেয়েটা তাকে সকলের সামনে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। নিজে মহান হতে চেয়ে তাকে অপরাধী করে তুলছে। সে ভুল বুঝতে পারে ভেবে একটা বার বলল না যে সে তার দেবরকে পছন্দ করে। মেয়েটা এত ভালো কেন? কেন তার জন্য এত করবে মেয়েটা? অদ্রিজার পা টলে উঠল, কান্না পেল, কিন্তু তা রোধ করলো। আজ অস্বস্তি ভুলে বড় ভাবির মতো একটা কাজ করলো। এগিয়ে গিয়ে ছেলেটার অনেকটা কাছে দাঁড়ালো। ছেলেটা তার বড় হওয়া সত্ত্বেও নিজের একটা হাত ছেলেটার মাথায় রেখে বলে উঠল, উঠুন ভাইয়া, আপনিও সবার সামনে আমাকে অপরাধী করে দেবেন না। মেয়েটা পাগল, না হলে কেউ এমন সামান্য কারণে আপনার নিজের পছন্দকে দূরে ঠেলে দিতে পারে নাকি? আমি কথা বলবো ওর সাথে। বলেই অদ্রিজা দুপা পিছিয়ে এলো। রোনাক চোখ তুলে তাকালো ভাবের মুখের দিকে। অদ্রিজা চোখ দিয়ে ভরসা দিল। রোনাক যেন আস্থা খুঁজে পেল। ভাবি ক্ষমা করেছে বুঝে স্বস্তি পেল। ছেলেটা উঠে দাঁড়ালো। সবাই এবার নীরবে ডাইনিংয়ের দিকে প্রস্থান করলো। খুশি হয়েছে সবাই ছেলেটার ক্ষমা চাওয়াতে। তবে কেউ কিছু বলল না। ছেলেটা লজ্জা পায় এই ভেবে। স্বয়ং রুদ্ধও কিছু বলল না। তবে রুহানি বেগম যেতে যেতে বলে উঠলেন, হয়ে গেল এবার 16 কলাপূর্ণ। মেয়েটাও কারণ দেখিয়ে দিল, আর এ ছেলেও ভাবির পায়ে পড়ে গড়াগড়ি খেলো। আহ, আর কি কি যে দেখতে হবে আল্লাহ মালুম। অদ্রিজা শাড়ির আঁচল চেপে ধরল হাতের মুঠোয়। রাগ হলো বান্ধবীর ওপর। কেন করলো মেয়েটা এমন? সবাই এখন কি ভাবছে? হয়তো ভাবছে তারা দুজন মিলে ছেলেটাকে ছোট করলো। যদিও জানে শ্বশুর শাশুড়ি এই বিষয়ে কিছুই বলবে না। আর মেয়েটা এতটা ভালোবাসে তাকে যে একটা বার মুখ ফুটে কিছু বলল না। এই তার ভালোবাসা? মেয়েটা নিজের মতো কেন সব কিছু ভেবে নেয়? এই মেয়ের সাথে তো আর কথাই বলবে না সে। চোখ দুটো পুনরায় ছলছল করে উঠল। রুদ্ধ এগিয়ে এসে বউয়ের হাতখানা নিজের হাতের মুঠোয় নিল। পকেট থেকে টিস্যু বের করে সুন্দর করে মুখখানা মুছিয়ে দিল। ভাই এখনো তাদের পাশে দাঁড়িয়ে আছে বুঝে কটাক্ষ করে বলল, প্রিয়তার জন্য পাগল হয়েছিস নাকি বিয়ে করার জন্য? কারণ যাই হোক, তোর জন্য আমার বউয়ের কথা শুনতে হয়েছে, তাই তোর আর প্রিয়তার বিয়ে ফাইনালি ক্যান্সেল। গাড়ির হর্নের শব্দ পেয়ে পুরনো ভাবনা থেকে বেরিয়ে এলো অদ্রিজা। ভালো করে তাকাতেই বুঝলো সে পৌঁছে গেছে বাড়িতে। গাড়ি থেকে নেমে বাড়ির ভেতর দিকে হাঁটতে শুরু করলো। স্বামীর বলা কালকের কথাটা মনে করে হাসি ফুটল মুখে। হাসি আরও প্রসারিত হলো যখন মনে পড়লো ভাইয়ের কথা শুনে রোনাকের মুখের অবস্থা ঠিক কেমন হয়েছিল। কেমন করে ভাইয়ের নিকট আকুতি করতে চেয়েছিল, কিন্তু লোকটা তখন তাকে নিয়ে সোজা রুমে চলে এসেছিল। অদ্রিজা রুমে এসে নিজের ব্যাগটা রাখারও সময় পেল না যেন।
এর মাঝে রুদ্ধ ব্যস্ত পায়ে নিজের রুমে প্রবেশ করলো। এসে মেয়েটার হাত টেনে নিজের কাছে এনে অস্থির হয়ে শুধালো। তুমি নাকি কান্না করেছো ভার্সিটিতে? খারাপ লাগছিল তোমার? কি হয়েছে বলো, ঠিক আছে এখন? অদ্রিজা ড্যাব ড্যাব করে তাকালো স্বামীর অস্থির মুখখানার পানে। বান্দা এ বেলায় বাড়িতে কেন এলো? বোঝার চেষ্টা করলো লোকটা কি করে জানলো সে কেঁদেছে কিছু মুহূর্ত আগে। অদ্রিজাকে নিশ্চুপ দেখে রুদ্ধ পুনরায় শুধালো। কি হলো, জবাব দাও। কান্না কেন করেছিলে? রাগ হয়েছিল প্রিয়র প্রতি। রাগ দেখাতে গিয়ে কেঁদে ফেলেছিলাম। কিন্তু আপনি কি করে জানলেন প্রিয় কল করেছিল? রুদ্ধ শান্ত হলো, হাসি পেল শুনে। মেয়েটা সামান্য রাগ দেখাতে গিয়েও কেঁদে ফেলে শুনে। সে তো শুনে ভয় পেয়ে গিয়েছিল যে তার বউটা কান্নার ফলে কাঁপতে শুরু করেছিল। মেয়েটাকে টেনে বুকে নিল। অদ্রিজা ফের শুধালো। বললেন না কি করে জানলেন প্রিয় কল দিয়েছিল? দ্বিতীয়বার একই প্রশ্ন করায় জবাব দিতে বাধ্য হলো রুদ্ধ। হ্যাঁ, ওই জন্যই জেনেছি আর কি। এটা কেমন জবাব হলো? তবে এত ভাবলো না অদ্রিজা। নিজেকে ছাড়াতে চেয়ে বলল। তাহলে এখন ছাড়ুন, ফ্রেশ হব আমি। মেয়েটাকে বুক থেকে সরালো, কিন্তু দূরে যেতে দিল না, বাধা দিয়ে ওড়ালো। তোমাকে নিয়ে কোথাও যাওয়ার আছে বেগম? ফ্রেশ হতে হবে না, চলো এখনই যাই। মেয়েটাকে প্রশ্ন করারও সুযোগ দিল না তাকে কোথায় নিয়ে যাচ্ছে। তার পূর্বেই মেয়েটার হাত নিজের হাতের আঁচলায় নিয়ে রুম থেকে বেরিয়ে এলো। অদ্রিজা অবাকে চোখ গোল গোল করে তাকালো। রুদ্ধ নিচে এসে শুধু মায়ের দেখাই পেল। বৌমাকে নিয়ে যেতে দেখে কিছু শুধাবেন তিনি। তার পূর্বেই রুদ্ধ বলে উঠল। মা, তোর বৌমাকে নিয়ে আমি একটু বেরোচ্ছি, কাল ফিরবো, চিন্তা করো না। তিনিও জিজ্ঞেস করার সময় পেলেন না কোথায় যাচ্ছে ছেলেটা, তবে কিছু মনেও করলেন না। রুদ্ধ এগিয়ে এসে বউকে গাড়িতে বসিয়ে সিট বেল্ট বেঁধে দিয়ে নিজেও ঘুরে গিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। এতক্ষণে বেলা ঢলতেই শুরু করেছে, কিন্তু রাস্তাঘাটে মানুষজনের কমতি নেই একটু। যানজটের জন্য কোথাও দ্রুত পৌঁছানো মুশকিল। গুলশান থেকে উত্তরা পর্যন্ত আসতেই সময় লেগে গেল অনেকটা। অভিজাত এলাকায় এসে রুদ্ধ গাড়ি থামালো এক বড় বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ির সম্মুখে। অদ্রিজা গাড়ি থেকে নেমে অবাক নেত্রে বাড়িটার পানে তাকালো। আগে তো দেখেনি। কাদের বাড়ি এটা? কৌতূহলী হয়ে শুধালো। এটা কার বাড়ি? আমার বেগমের। স্বামীর জবাব পেয়ে অদ্রিজা প্রশ্নাত্মক চোখে তাকালো। রুদ্ধ বুঝতে পেরে আলতো হেসে বলল। এই বাড়িটা তোমাকে কাবিন হিসেবে দিয়েছিলাম, কখনো তো নিজে থেকে আসতে চাওনি, তাই আমি আজ নিয়ে আসলাম। অদ্রিজা জবাব পেল, কিন্তু অবাকতার রেশ কাটল না। এই ডুপ্লেক্স বাড়িটা থেকে মেঘমহল বেশি সুন্দর, কিন্তু এত বড় আর দামি একটা বাড়ি কাবিন হিসেবে কেন তাকে দিতে হবে? সে কি সবাইকে ছেড়ে এখানে এসে থাকবে? কখনো না। মনের কথা মুখে প্রকাশ করে বলল। আপনি কি আমাকে এখানে এনে রাখবেন? আমি কিন্তু বাড়ির কাউকে ছেড়ে এখানে একা থাকবো না। রুদ্ধ বউয়ের দুশ্চিন্তা দেখে আরো হাসলো। মেয়েটাকে পাশ থেকে জড়িয়ে নিয়ে বলল। তোমার সাথে একাকী সময় কাটাতে চাই, তাই নিয়ে এসছি, কারো থেকে আলাদা করার জন্য নয়। মেয়েদের নিজের একটা বাড়ি থাকা ভালো, তাই না? ধরো, যখন তুমি আমার সাথে রাগ করলে তখন বাপের বাড়ি না গিয়ে নিজের বাড়িতে চলে এলে, এতে কেউ জানতেই পারবে না যে আমাদের মাঝে কিছু ঘটেছে। স্বামীকে হাসতে দেখে নিজেও হাসলো অদ্রিজা। জবাব দিল না। লোহার তৈরি বড় গেটটা খুলে বউকে নিয়ে অফ হোয়াইটের রঙের বিশাল বড় ডুপ্লেক্স বাড়িটাতে প্রথমবারের মতো পা রাখলো রুদ্ধ। অদ্রিজা তাকিয়ে দেখলো আশপাশটা, সর্বত্রই আধুনিকতার ছোঁয়া। সদর দরজা খুলে অদ্রিজাকে সাথে নিয়েই ভেতরে প্রবেশ করলো। ভেতরটা সাদা কালোর মিশেলে আবৃত। মাথার উপর একটা ঝাড়বাতি ঝুলছে। অদ্রিজাকে এত খুঁটিয়ে খুঁটিয়ে দেখার সময় দিল না। সম্মুখে দাঁড়িয়ে থাকা কাঠ আর স্টিলের মিশেলে তৈরি সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল রুদ্ধ। বউকে নিয়ে প্রবেশ করলো এখানকার মাস্টার বেডরুমটায়। রুমটা সাদা কালো রঙে সজ্জিত। বেড কভার থেকে শুরু করে পর্দা পর্যন্ত সবই সাদা। লোকটা সাদা খুব পছন্দ নাকি? অদ্রিজা আরো অবাক হলো যখন চোখ পড়লো ওয়ালে টানানো তাদের দুজনের মস্ত বড় এক ছবি ঝুলে আছে। এটা তাদের বিয়ের ছবি। বিয়েতে ফটোশ্যুট তো হয়েছিল খানিকটা, লজ্জাও পেয়েছিল তখন লোকটার সাথে ছবি তুলতে, কিন্তু আজ মুগ্ধতা নিয়ে ছবিটার পানে তাকিয়ে রইল। যাও এখন ফ্রেশ হয়ে আসো, ক্লান্ত লাগলে ঘুমিয়ে নিতে পারো। আমি অন্য রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসছি।
রুদ্ধও চলে গেল। অদ্রিজা এগিয়ে গিয়ে নিজেদের ছবিটায় হাত বুলালো। মেঘমহলে তাদের রুমেও ছবি আছে, তবে সেগুলো ছোট, আর এটা এত বড় যে যে কারোর চোখে পড়তে বাধ্য। অদ্রিজার অধর প্রসারিত হলো এই ভেবে, লোকটা কত যত্ন নিয়ে এই বাড়িটাতেও সব গুছিয়ে রেখেছে। অদ্রিজার খেয়াল হলো লোকটা তাকে ফ্রেশ হতে বলেছে, কিন্তু পোশাক কই? মনে তো হচ্ছে পোশাকও রাখা আছে এ বাড়িতে। কাবার্ড খুলে যখন দেখলো তার ভাবনা সত্যি, তখন আরও জোরে হেসে উঠল। সেখান থেকে এক সেট পোশাক নিয়ে এগিয়ে গেল ওয়াশরুমে। গরম লাগায় গোসল করেই শান্তি পেল। রুদ্ধও ততক্ষণে ফ্রেশ হয়ে ফিরে এলো রুমে। বউকে ভেজা চুলে বাইরে আসতে দেখে নিজেই এগিয়ে গিয়ে একটা টাওয়াল দিয়ে বউয়ের সিক্ত চুলগুলো মুছে দিতে শুরু করলো। অদ্রিজা দাঁড়িয়ে কেবল উপলব্ধি করলো লোকটা কতটা যত্ন নিয়ে তার কাজ করছে। কাজ শেষ হতেই রুদ্ধ টাওয়ালটা ফেলে দিয়ে বউয়ের সিক্ত চুলের মাঝে নাক ডুবিয়ে দিল, যেন নেশা গ্রহণ করছে। এমন করে জোরে একটা শ্বাস টেনে নিল নিজের মাঝে। বউকে পেছন থেকে দুহাতে জড়িয়ে নিয়ে ফিসফিস করে আওড়ালো, তোমার এই ঢেউ খেলানো চুলগুলো আমার ভীষণ পছন্দের পাখি। অদ্রিজা হাসলো। পাগলামি মনে হলো স্বামীর কথাটাকে। তার চুলগুলো অনেক ঘন আর কালো হলেও খুব বেশি লম্বা নয়, তবে কোমর ছাড়িয়ে পড়েছে, হালকা ঢেউযুক্ত। সবাই তো লম্বা আর সিল্কি সোজা চুলের প্রেমে পড়ে, আর এই লোকটা তার কোকড়া চুলের প্রেমে পড়েছে। মিষ্টি হেসে বলল, ঘুম পেয়েছে আমার, ঘুমাই। রুদ্ধ জবাব না দিয়ে মেয়েটাকে কোলে তুলে নিয়ে সোজা বিছানায় গিয়ে শুয়ে দিল। কপালে আলতো চুমো খেয়ে বলে উঠল, নিশ্চিন্তে ঘুমান, ততক্ষণে আপনার স্বামী রাতের ডিনারের ব্যবস্থা করুক। যখন মেয়েটার ঘুম ভাঙল, চোখে পড়ল স্বামী তার পাশে বসে মুখে হাত ঠেকিয়ে এক দৃষ্টে তার দিকেই তাকিয়ে। অদ্রিজা ঘুম ঘুম চোখে মিষ্টি হাসলো, তবে ঘড়ির দিকে চোখ পড়তে দেখলো রাত 9টার অধিক। ওমা, সে এতক্ষণ ঘুমিয়েছে! তড়িৎ উঠে বসে পড়ল। রুদ্ধ বউয়ের মনোভাব বুঝে নির্দেশ দিল, যাও ফ্রেশ হয়ে আসো, খাবো এখন। খাবার কিনে এনেছেন বুঝি? আমার ডেকে তুলতেন, রান্না করতে পারতাম। রান্নার জন্য আপনার স্বামী আছে ম্যাম, এবার দ্রুত ফ্রেশ হয়ে আসুন প্লিজ। ইস, লোকটা আজ আবার কষ্ট করে তার জন্য রান্না করেছে। খারাপ লাগলো, আবার কিছুটা ভালোও লাগলো। কথা না বাড়িয়ে ফ্রেশ হয়ে এলো। অদ্রিজা ফিরে আসতেই রুদ্ধ নিজের হাতে মেয়েটাকে খাইয়ে দিল। অদ্রিজা এবারেও কথা বাড়ালো না। রুদ্ধ নিজেও স্বল্প খেলো। মেয়েটাকে খাওয়ানো শেষ হতেই জিনিসগুলো নিচে কিচেনে রেখে পুনরায় ফিরে এলো নিজের রুমে। এগিয়ে গিয়ে আলমারি থেকে কিছু বের করে এনে রাখলো বিছানায়। অদ্রিজা তাকিয়ে দেখলো সেখানে একটা শাড়ি, সাথে ব্লাউজ, পেটিকোট সবই রাখা আছে। অদ্রিজা ফ্যালফ্যালে দৃষ্টিতে তাকাতে রুদ্ধ আবদার করে উঠল, গিয়ে পেটিকোট আর ব্লাউজ পরে আসো পাখি, শাড়ি পরবো তোমাকে। অদ্রিজা ভ্রুতে ভাঁজ ফেলে আওড়ালো, এই রাতের বেলা আবার কি পাগলামো করতে চাইছেন আপনি? পাগলামি শুধু এটুকুই যে আজ নিজের হাতে বউকে শাড়ি পরানোর ইচ্ছা জেগেছে। যাও না পাখি, তাহলে এতটুকু আমিই করে দেই। বলেই মেয়েটাকে বিছানা থেকে টেনে নিজের সামনে দাঁড় করালো। অদ্রিজার স্বামীর গভীর স্বরের বাক্য শুনে সেখানেই থম মেরে গেল। লোকটা তাকে শাড়ি পরাবে? ইস, কি লজ্জা! বলার চেষ্টা করলো, আমি নিজে রুদ্ধ হঠাৎ মেয়েটার গলায় মুখ গুজে দিয়ে ফিসফিসি আওড়ালো, প্লিজ অদ্রিজা, ইচ্ছেটা পূর্ণ করতে দাও, প্রমিস করছি একটু জ্বালাবো না তোমাকে। অদ্রিজার লজ্জা লাগলেও ইচ্ছে হলো না স্বামীর আকুতি ফিরিয়ে দিতে। স্বামী ছেড়ে দিতেই ওয়াশরুম থেকে পেটিকোট আর ব্লাউজ গায়ে জড়িয়ে বেরিয়ে এলো। এভাবে আসতে মেয়েটার লজ্জাতে মাথা নত হয়ে রইল, দুহাত সামনে আড়াআড়ি করে রাখা। রুদ্ধ কোনা চোখে তাকিয়ে রইল বউয়ের পানে। প্রশ্রয় দিল না মেয়েটার লজ্জা, বরং মেয়েটাকে নিয়ে বিছানা ঘেঁষে দাঁড় করিয়ে দিল। বিছানার ওপর রাখা শাড়িটা হাতে নিয়ে ভাঁজ করলো। রুদ্ধ শাড়ি বউয়ের কোমরে কুঁচতে যাবে, তখন নজরে পড়ল বউয়ের উন্মুক্ত সরু কোমর, উন্মুক্ত ফর্সা পেট, সেই সাথে পেটে সেই পুরনো আঘাতের দাগটা। রুদ্ধর গলা শুকিয়ে এলো, বসে পড়ল নিচে, আলতো করে ঠোঁট ছোয়ালো দাগটার উপর। বউকে জ্বালাবে না বললেও পরক্ষণে মুখটা গুজে দিল বউয়ের পেটে। অদ্রিজার শরীর ঝাঁকি দিয়ে উঠল, দু হাতে স্বামীর চুলগুলো আঁকড়ে ধরল। শুষ্ক ঢোক গিলে অধর ভিজিয়ে আমতা আমতা করে বলল, কি করছেন নেতা সাহেব? ছাড়ুন প্লিজ। রুদ্ধ মুখ উচালো না, কেবল সেই গাঢ় স্বরে আওড়ালো, দেখছো না শাড়ি পরাচ্ছি। অদ্রিজা হাসবে নাকি কাঁদবে বুঝল না, ছটপট শুরু করে বলল, প্রয়োজন নেই শাড়ি পরানোর।
আমি নিজেই পরে নিব, নইলে দেখা যাবে আজ শাড়ি পরানো শেষই হবে না। বউয়ের ছটপটানো দেখে আর কথা শুনে রুদ্ধপুষ্প হাসলো। সেখানটায় একটা চুমো খেয়ে মুখ সরিয়ে নিল। শাড়ির একটা প্রান্ত কোমরে গুজে দিয়ে মুখে উচ্চারণ করলো, বিশ্বাস করো পাখি, কষ্ট হলে নিজেকে কন্ট্রোল করে এই শাড়ি পরানো আমি ঠিকই শেষ করব। কিন্তু স্বামীর কষ্টে বুঝে ডিসকাউন্ট মনে করে এতটুকু ছাড় তো দিতেই পারো, তাই না? লোকটা ছোট ছোট স্পর্শে এসে শেষ হয়ে যাচ্ছে, আর এই লোক বলছে তার কষ্ট হচ্ছে। কষ্ট হলে কে বলেছে শাড়ি পরাতে? রুদ্ধ নিজের কাজ করার ফাঁকে মেয়েটাকে ছোট্ট ছোট্ট স্পর্শ দিয়ে পাগল করতে ভুলল না। শাড়ির কুচিগুলো কোমরে গুজে দিয়ে নিঃসালো দৃষ্টি নিক্ষেপ করলো বইয়ের অঙ্গ জুড়ে। মেয়েটার চোখ বুঝে অধর কামড়ে দাঁড়িয়ে আছে। ওই ওষ্ঠপানে তাকিয়ে শ্বাস প্রশ্বাস বেড়ে গেছে ছেলেটার দ্বিগুণ। ইচ্ছে হলো মেয়েটার মাঝে এখনই হারিয়ে যেতে, কিন্তু অনেক কষ্টে নিজেকে আটকালো। সময় নিয়ে বউয়ের শাড়ির আঁচলখানা ঠিক করে কাঁধে ঝুলিয়ে দিল। তারপর মেয়েটাকে টেনে নিয়ে বসালো ড্রেসিং টেবিলের সামনে। মেয়েটা একটু স্বস্তি পেল, কি তখনই রুদ্ধ পুনরায় মেয়েটার গলায় মুখ গুজে দিয়ে ছোট ছোট চুমো খেলো। পরক্ষণে ভদ্র ছেলের মতো মুখ তুলে বউয়ের কেশগুলো বাঁধার চেষ্টা করলো। সফল হতে পেরে নিজেই সাজিয়ে দেওয়ার বায়না ধরল। অদ্রিজা আর কোনো কাজে বাধা দিল না। সব কাজ শেষ হতেই রুদ্ধ বিশ্বজয়ের হাসি দিল একটা। সবশেষে বউকে অপেক্ষা করতে বলে নিজে তার পোশাক নিয়ে এগিয়ে গেল ওয়াশরুমে। ফিরে এলো সম্পূর্ণ কালোতে আবৃত হয়ে। স্বামীকে নজরে পড়তেই অদ্রিজার চোখ থমকে উঠল। দুরু দুরু বুক কেঁপে উঠল। কালো রঙেও কালো পুরুষটাকে ঠিক কতখানি স্নিগ্ধ আর সুন্দর লাগছে। কে বলবে লোকটার এত বয়স, সাথে একজন এমপি। অদ্রিজা এতক্ষণে খেয়াল করলো তার শাড়িটাও কালো, ম্যাচ করে পড়েছে বুঝি। ভালো লাগায় ছেয়ে গেল অন্তঃকরণ। রুদ্ধ আজ আর শার্ট ইন করে পরল না। উপরের দিকে দুটো বোতাম খোলা রাখলো, ফলে তার শক্ত বুকখানার কিছু অংশ উন্মুক্ত হয়ে রইল। চুলগুলো শুধু কোনো রকমে ঠিকঠাক করে নিল। হাতে একটা ঘড়ি পেঁচিয়ে নিয়ে একটা পারফিউম মেখে নিল নিজ অঙ্গে। স্বামীর ভিন্ন রূপের সৌন্দর্য অবলোকন করে এবার অদ্রিজার গলা শুকিয়ে এলো। এক ধ্যানে তাকিয়ে রইল স্বামীর পানে। মেয়েটার ধ্যান ভাঙলো তখন, যখন রুদ্ধ এগিয়ে এসে হঠাৎ তার কোপরে একটা চুমো খেয়ে কোনো কথাবিহীন তার চোখ দুটো একটা কালো পটি দিয়ে বেঁধে দিল। অদ্রিজা হকচকিয়ে গেল, ঘাবড়ে শুধালো, আর এটা কি করছেন? রুদ্ধ ঘড়ির পানে তাকিয়ে দেখলো 12টা বাজতে মিনিট 7 বাকি আছে। সে চটজলদি বউকে কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করলো। রুম থেকে বের হতে হতে আওড়ালো, তোমাকে এত সুন্দর করে সাজিয়ে এখন ছাদে নিয়ে যাচ্ছে, ধাক্কা দিয়ে ফেলে দেবে বিধায়। অদ্রিজা মিষ্টি হাসলো, আর প্রশ্ন করলো না। দুহাতে শক্ত করে আঁকড়ে ধরলো স্বামীর গলা। কোমল কণ্ঠে বলে উঠল, ছাদ থেকে কেন, পাহাড় থেকে পড়তেও তো অসুবিধা নেই। যদি পড়ে যাওয়ার পর আপনার বুকটায় নিজের অস্তিত্ব খুঁজে পাইতো। রুদ্ধ সিঁড়ি বেয়ে উপরে ছাদে উঠে এলো। মেয়েটাকে নামিয়ে দিয়ে যখন চোখের পট্টিটা খুলল, তখন মেয়েটার চোখে বিঁধল লালচে আলোর সমাহার। অদ্রিজার চোখ দুটো ধাঁধিয়ে উঠল যখন দেখলো ছাদের সর্বত্র কালারফুল মোমবাতির আলোয় ছেয়ে আছে। যখন দেখলো সম্মুখে টেবিলে একটা বড় কেক, আর কেকের ওপর 23 লেখা একটা মোমবাতি রাখা। আরো অবাক হলো যখন দেখলো আশেপাশে ঘিরে এত এত উপহার রাখা। কাঁচা ফুল দিয়ে সাজানো ছাদের রেলিং, ফাঁকে ফাঁকে মোমবাতি দেওয়া। শুভ্র কাঁচা ফুলের গন্ধে জায়গাটা মোমো করছে। মোমবাতি ছাড়া আর কোনো আলো নেই সেখানে। রাতের অন্ধকারে দেখতে অদ্ভুত রকম সুন্দর লাগছে। অদ্রিজা মোহিত হলো, সেই সাথে মাথা ঘুরে উঠল। একসাথে এত কিছু দেখে, এত আয়োজন কখন করলো লোকটা, আর কেন করলো? রুদ্ধ বউকে পেছন থেকে শক্ত করে পেঁচিয়ে ধরে কাঁধে নিজের থুতনি রাখলো। বউয়ের কানের সাথে নিজের ঠোঁট মিশিয়ে ফিসফিস করে আওড়ালো, 23তম জন্মদিনের শুভেচ্ছা আমার ব্লু রোজকে। এমন আরও শখানের জন্মদিন পালন করার সৌভাগ্য হোক। জন্মলগ্নের এই মুহূর্তে ক্ষণে প্রতিবার আমার বেগমের অধর কোণে প্রশান্তিময় হাসির ফোয়ারা বয়ে চলুক। আর আর সব খুশিটুকু আপনার নামেই হোক রুদ্ধ কাদের। স্বামীর কথার মাঝে বলে উঠল অদ্রিজা। কান্না পেল মেয়েটার। নিজের জন্মদিনের কথা তো সে ভুলেই গেছিল। প্রতিবারই ভুলে যায়। মনে পড়ে যখন বাবা মনে করিয়ে দেয়। লোকটা এত পাগলামো করছে তার জন্য। খুশি হয়ে স্বামীকে ঘুরে জড়িয়ে ধরলো, খুশি মনে আওড়ালো, ধন্যবাদ কাদের মশাই, অ্যান্ড হ্যাপি 4 মান্থ অ্যানিভার্সারি।
রুদ্ধ প্রশস্ত হাসলো, বউকে খানিকটা উঁচু করে ধরে কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। দেখতে দেখতে তাদের বিয়েরও 4টা মাস পেরিয়ে গেল, অথচ মনে হয় এই তো 2 দিন আগে মেয়েটাকে নিজের করে পেয়েছে সে। কোল থেকে নামিয়ে দিয়ে মেয়েটাকে নিয়ে কেক কাটলো রুদ্ধ। আগে বউকে খাইয়ে দিয়ে তারপর নিচে বউয়ের হাত থেকে অল্প খেলো। অদ্রিজা এবার কৌতূহলী কণ্ঠে শুধালো। এত উপহার কেন? রুদ্ধও তাকিয়ে দেখলো নিজের আনা গিফটগুলো। নিজে পছন্দ করে এনেছে সবকিছুই। এখানে 5টা শাড়ি আছে, সাথে 5 রকমের জুয়েলারি, মেকআপ কিট থেকে শুরু করে রেশমি চুড়ি পর্যন্ত, আংটি, কানের দুল, নোসপিন, যা যা ইচ্ছে হয়েছে সব তুলে এনেছে মনে হয়। নিজের পাগলা মতে নিজেই হাসলো। এগিয়ে সেখান থেকে একটা ডায়মন্ডের চেন এনে মেয়েটার গলায় পরিয়ে দিতে দিতে বলল। এগুলো সব তোমার। বিয়ের পর থেকে কিছুই দেয়নি তোমাকে, তাই ইচ্ছে হলে বউয়ের 23তম জন্মদিনে 23 প্রকার উপহার দিয়ে বউকে চমকে দেয়। যদিও জানি না এখানে 23 প্রকার উপহার এসছে কিনা। 23 প্রকার কেন, তার থেকে বেশি হবে বোধহয়। এমন পাগলামো কেউ করে? স্বামীর পরিয়ে দেওয়া চেইনটা নিজের হাত বুলিয়ে বলল। এত জিনিস দিয়ে কি করব আমি? রুদ্ধ পুনরায় বউকে বুকে আগলে নিয়ে মেয়েটার মুখের দিকে তাকিয়ে বলে উঠল। সেজেগুজে পুতুল হয়ে বসে থাকবা আমার কক্ষে, যাতে দিন শেষে ক্লান্ত শরীর বাসায় ফিরে সে পুতুলের কোমল মুখখানা দেখে নিজের ক্লান্তি দূর করতে পারে। যেন মেয়েটার সুখময় মায়াবী মুখখানা দেখে আমি রাজ্যের প্রশান্তি অনুভব করতে পারি। অদ্রিজা অভিভূত হলো, আবার কান্না পেল এই লোকটার যত্ন আর কথা শুনে। রুদ্ধ হঠাৎ নিচে বসে পড়ল, এক হাঁটু গেড়ে মেয়েটাকে ভরকে দিতে আর এক পা নিজের হাঁটুর ওপর তুলে নিল। অদ্রিজা অবাক হয়ে প্রশ্ন করার পূর্বেই দেখতে পেল লোকটা নিজের পকেট থেকে কিছু বের করে আনলো। লোকটার হাতে নূপুর দেখে আশ্চর্য হওয়ার পাশাপাশি স্তব্ধ হয়ে গেল। লোকটা যত্ন নিয়ে তার পায়ে নূপুর পরিয়ে দিচ্ছে। মুখ দিয়ে অস্পষ্ট স্বরে বেরিয়ে এলো। আবার নূপুর কেন? একটা পায়ে নূপুর পরানো শেষ হতেই রুদ্ধ ঝুঁকে বউয়ের পায়ে ঠোঁট ছোঁয়ালো। কেঁপে উঠল অদ্রিজা, পাটা সরিয়ে নিল। রুদ্ধ অন্য পাখানা নিজের হাঁটুর উপর স্থান দিয়ে পায়ে নূপুর জড়াতে জড়াতে জবাব দিল। যখন এই নূপুর পরে আমাদের রুম, আমাদের বাড়ির সর্বত্র করে বেড়াবে, তখন এই নূপুরের শব্দ জানান দেবে আমার অদ্রিজা আমার আশেপাশে আছে, আমার খুব নিকটে, যে আমাকে স্বস্তি দেবে, শান্তি দেবে। লোকটা আর কতভাবে তাকে মুগ্ধ করবে? এমন কেন লোকটা? এত যত্নে কেন রাখে তাকে? মনে মনে ভেবে আলোতে ভালো করে নূপুর দেখার চেষ্টা করলো। হঠাৎ মনে হলো এই নূপুর তার খুব চেনা। নিজের ভাবনা প্রকাশিত করে শুধালো। আপনি এই নূপুর কোথায় পেয়েছেন রুদ্ধ? কেন, আজই কিনে আনছে, যদিও কিছুদিন আগে অর্ডার দিয়েছিলাম। স্বামীকে স্বাভাবিক স্বরে জবাব দিতে দেখে অদ্রিজার ভ্রু কুঁচকে এলো। মনে হলো না লোকটা মিথ্যে বলছে। মিথ্যে বলবেই বা কেন? নূপুর জোড়া দেখেও মনে হচ্ছে সদ্য বানিয়ে আনা। হতাশ হয়ে ছোট্ট করে জবাব দিল। আমার এমন একজোড়া নূপুর ছিল, তবে একটা অনেক আগেই হারিয়ে গিয়েছিল। ও, রুদ্ধ চাপা হেসে কথাটা বলে উঠে দাঁড়ালো। জিজ্ঞেস করলো না কবে, কোথায় আর কিভাবে হারিয়েছিল। কথাটা সেখানেই সমাপ্তি টেনে বউয়ের কোমর আঁকড়ে নিকটস্থ নিয়ে এসে মেয়েটার নাকে নাক ঘষে শুধালো। এত সুন্দর রাতে স্বামীর সাথে লং ড্রাইভে যেতে চাও, নাকি স্বামীর সঙ্গে রাত পার করতে চাও? আচ্ছা, অন্য পুরুষেরাও বুঝি বউয়ের কাছে এমন করে শুধায়, এত ধৈর্য দেখায়? খুশি হয়ে স্বামীর গলা পেঁচিয়ে ধরলো, লজ্জিত কণ্ঠে বলল। আর যদি দুটোই চাই? রুদ্ধ বিনিময়ে এমন এক হাসি উপহার দিল যে অদ্রিজা যেন সেই হাসিতেই মরণ ঘটল। রুদ্ধ পুনরায় বউকে কোলে তুলে নেমে এলো নিচে। ছাদে সবকিছু সেভাবেই পড়ে রইল। রুদ্ধ সরাসরি এসে বউকে বসিয়ে দিল গাড়িতে। নিচেও গাড়িতে চেপে রাতের নির্জনতা কাটিয়ে ছুটে চলল গাড়ি নিয়ে নাম না জানা উদ্দেশ্যে। কোনো মানবের চিহ্ন নেই, শুধু চন্দ্রিমার কিরণ লেগে রাস্তাঘাট আলোকিত হয়ে আছে। রাতে স্নিগ্ধ বাতাস বয়ে চলেছে প্রকৃতি জুড়ে। অদ্রিজার কেমন যেন শান্তি অনুভব হলো। আজ মনে হলো তার জীবন সার্থক। এমন স্বামী পেয়ে, এত যত্ন আর ভালোবাসা পেয়ে, উপহার হিসেবে এমন একটা রাত পেয়ে জীবনে আর কি লাগে? সামান্য খুশি থাকার জন্য। চিন্তা করতে করতে অন্য চিন্তা মাথায় এলো অদ্রিজার। হঠাৎ রুদ্রপানে তাকিয়ে শুধালো। আপনি আমাকে আজও ব্লু রোজ বলে রেখেছিলেন, কেন ডাকেন? দেখেছেন কখনো ব্লু রোজ? রুদ্ধ ড্রাইভিং এর ফাঁকে চোখ দিল বউয়ের দিকে। বউ জবাব পেতে উৎসাহী চোখে সূক্ষ্ম হাসলো। জবাবে আওড়ালো। দেখেছি তো, অনেক খুঁজে তারপর তার দেখা পেয়েছি। আচ্ছা, তা কোথায় দেখেছেন?
হাসনাবাদের এহসান বাড়িতে আরব সাহেবের বাগানে ফুটেছিল যে। বুঝলো না স্বামী মজা করলো নাকি সিরিয়াসলি বলল। তবে খানিকটা লজ্জা পেল স্বামীর কণ্ঠে তারিফ শুনে। লজ্জায় আলতো হাসলো অদ্রিজা, উৎকণ্ঠা দেখিয়ে বলল। মজা না করে বলুন না। রুদ্ধ জোরে একটা শ্বাস ফেলে জবাবে আওড়ালো। ব্লু রঙের গোলাপ এখন অনেক পাওয়া যায়, যদিও বাংলাদেশে খুব রেয়ার। আমি প্রথম দেখেছিলাম বিদেশের মাটিতে, এত লাল সাদা গোলাপের মাঝে ওটা আমার মন করেছিল। তোমাকেও আমার এই গোলাপটার মতোই মনে হয়, তাই ডাকি। আর কিছু? অদ্রিজা মাথা নেড়ে না বুঝালো, কিন্তু নিজের মতো পুনরায় ভাবতে শুরু করলো। কেউ জানে ব্লু রোজ আছে, তারও দেখার ভীষণ ইচ্ছা। লোকটা দেখেছি অথচ সে দেখতে পেল না। ইস, ফুলটা দেখতে এত আকর্ষণীয় বুঝি যে এক দেখায় তার স্বামী আকৃষ্ট হয়েছিল। আবার লোকটা সেই ফুলের সাথে তার তুলনা করছে। ভাবতেই কিঞ্চিত লজ্জারা ঘিরে ধরল মেয়েটাকে। কাল দুটো লাল হয়ে গেল। নির্জন সড়ক বেয়ে রুদ্ধ ঠিক কোথায় এসে গাড়ি থামালো তা নিজেও জানে না বোধ হয়। কত দূরে এসেছে তারা জানতেও চাইল না। মন পড়ে আছে শুধু বউয়ের দিকে। গাড়ি থামিয়ে অন্য চিন্তায় মগ্ন থাকা মেয়েটাকে টেনে নিজের কোলে বসিয়ে দিল। ধরপড়িয়ে উঠল মেয়েটা। স্বামীর কোলে এভাবে বসায় লজ্জা পেল। বউয়ের লজ্জায় ধার ধারল না রুদ্ধ। অস্থির শ্বাস ফেলে আওড়ালো ছেলেটা। কিসমে পাখি। অদ্রিজা গোল গোল আঁখি দুটো মেলে তাকিয়ে রইল। লোকটাকে এই মুহূর্তে বড্ড অশান্ত দেখাচ্ছে। স্বামীর সান্নিধ্য অদ্রিজাও অস্থির হলো। স্বামীকে কাছে পাওয়ার লোভ হলো। রুদ্ধর দেরি বোধহয় সহ্য হলো না। তার কোলের দুপাশে হাঁটু দিয়ে বসা মেয়েটা চুলের মাঝে এক হাত গলিয়ে দিয়ে মুখটা নিজের নিকটে নিয়ে এলো। ব্যস্ততা দেখিয়ে বলল। জাস্ট কিস মি ফর ওয়ান্স প্লিজ অত্রিজা। ছেলেটার স্বরে যেন সীমাহীন অস্থিরতা মিশে। নিজ অর্ধাঙ্গিনীকে কাছে পাওয়ার তীব্র বাসনা জেগেছে মনে। হৃদয়ে অশান্ত হয়েছে। অদ্রিজা বোধ হয় সব বুঝল। মেয়েলি শরীরেও বাসনা জাগলো স্বামীকে স্পর্শ করার। সময় ব্যয় না করে নিজের মুখটা এগিয়ে আনলো স্বামীর মুখের নিকট। দুজনের ওষ্ঠপ্রায় ছুঁই ছুঁই। রুদ্ধ আরো বিচলিত হলো একান্ত নারীকে কাছে পেতে। কিন্তু ঠিক সেই ক্ষণে চোখ পড়ল রেয়ার ভিউ মিররে। তখনই চোখ পড়ল পেছন থেকে একটা গাড়ি এগিয়ে আসছে তাদের দিকে। রুদ্ধর চতুর মস্তিষ্ক যেন অনেক কিছু বুঝে নিল। আকাঙ্ক্ষা ভুলে মেয়েটাকে বুকে চেপে ধরল। স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি ছুটালো তীব্র বেগে। অদ্রিজা হঠাৎ কাজে অবাক হলো। কোনো মতে মুখটা তুলে আশ্চর্য কণ্ঠে শুধালো। কি হলো? গাড়ি ছুটালেন কেন? কি জবাব দিবে মেয়েটাকে? বুক কাঁপল রুদ্ধর। মুখে হাসি ফুটানোর চেষ্টা করে বলে উঠল। যদি এখন কিস করো তারা নিজেকে কন্ট্রোল করতে পারবো না, আর গাড়িতে কিছু করলে তো তুমি লজ্জায় শেষ হয়ে যাবা। তাই দ্রুত বউকে কাছে পাওয়ার মতো জায়গা করছে। একটু আগে লোকটার মুখের কোণে লেগে থাকা হাসি আর এখনকার হাসির মাঝে পার্থক্য স্পষ্ট বুঝল অদ্রিজা। কথাগুলো বিশ্বাস করতে কষ্ট হলো। মন যেন হঠাৎ করে খারাপ সংকেত বুঝে নিল। অদ্রিজা ভয়ে ভয়ে স্বামীর কাঁধ গলিয়ে গাড়ির বাইরে দেখার চেষ্টা করলো। তখনই নজরে পড়ল একটা ধেয়ে আসা গাড়ির দিকে। এত রাতে কোনো গাড়ি তাদের পিছু নিশ্চয়ই ভালো কিছুর জন্য নিবে না। অদ্রিজা কি ঘটতে চলেছে বুঝতে পেরে স্বামীর কাঁধ খামচে ধরল। মেয়েটার মন ছটফট করে উঠল স্বামীর সংশয়ের কথা ভেবে। হঠাৎ করে প্রকাণ্ড এক শব্দে কেঁপে উঠল অদ্রিজা। ঠিক বুঝলো এটা গুলি ছোড়ার শব্দ। গুলিটা বোধ হয় গাড়ির পেছনের কাছে আঘাত হানলো। গাড়িখানা কেঁপে উঠল। অদ্রিজা ভয়ে চোখ দুটো খিচে বন্ধ করে নিয়ে চিল্লিয়ে উঠল। রুদ্ধ! রুদ্ধর স্টিয়ারিং এ ধরা হাতটা নড়বড়ে হয়ে উঠল। বউয়ের চিৎকার শুনে মেয়েটাকে ঠেসে ধরল নিজের বুকে। বোঝা গেল না নিজেকে সান্ত্বনা দিল নাকি অদ্রিজাকে দিল। অস্থির চিত্তে আওড়ালো। এখানে চুপটি করে থাকো পাখি, কিচ্ছু হবে না তোমার, আমি হতে দেব না। ভয় পেও না জান আমার, শান্ত হয়ে থাকো প্লিজ। পেছন থেকে পুনরায় গুলি ছোড়ার শব্দ হলো। রুদ্ধ একে বেঁকে গাড়ি চালাতে শুরু করলো যাতে গুলির আঘাত এড়াতে পারে। অদ্রিজার আর সহ্য হলো না। ভয়ে কান্না করে দিল। তাদের কাটানো সুন্দর মুহূর্তটুকু এক মুহূর্তে তছনছ হয়ে গেল। মেয়েটা কেঁদে স্বামীর বুক ভাসাতে ভাসাতে অস্পষ্ট স্বরে আওড়ালো। কারা এরা?
কেন গুলি ছুড়ছে? আমরা তো কি সুন্দর সময় কাটাচ্ছিলাম, তাহলে এরা কেন এলো? আমার ভয় করছে, প্লিজ কিছু করুন। মেয়েটার কান্না রুদ্ধকে আরো অস্থির করে তুলল। কি জবাব দিবে এখন মেয়েটাকে? সুন্দর একটা রাত উপহার দিতে চেয়েছিল বউটাকে, সেদিকেও শয়তানগুলোর নজর পড়ল। কি করবে এখন সে? কি করে বাঁচাবে মেয়েটাকে? আজ রুদ্ধ ভয় পেল, প্রচন্ড রকমের ভয়। মেয়েটাকে চেপে যেন নিজের বুকের মাঝে ঢুকাতে চাইলো, কিন্তু এভাবে ড্রাইভ করতে সমস্যা হলো। উপায় না পেয়ে নিজের হাতটা ঢিলে করে দিয়ে অনুনয় করে আওড়ালো, একটু নেমে বসো পাখি, ভয় পেও না প্লিজ, আমি আছি তো, আমাকে একটু সাহায্য করো। অদ্রিজার লোকটাকে ছাড়তেও ভয় হলো। মনে হলো ছেড়ে দিলেই এই বুঝি লোকটা হারিয়ে যাবে। তবুও স্বামীর কোল থেকে নেমে গা ঘেঁষে বসলো। অশ্রুদানা অনবরত গড়িয়ে পড়ছে কপল বেয়ে। মেয়েটা বাইরে উকি দিয়ে দেখার চেষ্টা করলো। রুদ্ধ এবার দুহাতে স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ির গতি আরো তীব্র করে দিল। এতে অদ্রিজার আতঙ্ক আরো বাড়ল। এমন হলে তো গুলির আঘাতে নয়, দুজনে অ্যাক্সিডেন্টেই টপকে যাবে। রুদ্ধ ভয়ে কুঁকড়ে বসে থাকা বউয়ের দিকে এক পলক তাকিয়ে ব্যস্ত স্বরে নির্দেশ দিল। পকেট থেকে ফোন বের করো আমার। অদ্রিজা কথা বুঝে দ্রুত স্বামীর প্যান্টের পকেট থেকে ফোনটা বের করলো। রুদ্ধর সামনে এগিয়ে ধরতেই রুদ্ধ সামনে তাকিয়ে থেকে নির্দেশনা দিল। নাসিমের নাম্বার বের করে কল লাগাও দ্রুত, লাউড স্পিকারে দিবে। অদ্রিজার হাতটা কাঁপলো, তবুও ফোনের লক খুলে নাসিমের নাম্বার বের করে কল লাগালো। দুটো রিং হতে না হতেই ওপাশ থেকে ভেসে এলো নাসিমের উচ্ছ্বসিত স্বর। আরে ভাই, রোমান্স রেখে আমাকে কল দিলে? মুখ অফ রাখ, যেখানে থাকিস দ্রুত আয়, তোর ভাবিকে অন্তত সেভ কর প্লিজ ভাই আমার। ভাইয়ের কণ্ঠের আকতি বুঝতে সমস্যা হলো না নাসিমের। ফোন কেটে দিল ছেলেটা। রুদ্ধ গাড়ি গতি কমলো না। এদিকে পিছন থেকে অনবরত গুলির শব্দ ভেসে আসছে। ভুল করে যদি একটা গুলি গাড়ির চাকায় লেগে যায়, তাহলে তাদের গল্প বোধ হয় এখানেই শেষ হয়ে যাবে। বারুদের গন্ধ যেন ভেসে এলো অদ্রিজার নাক ভেদ করে মস্তিষ্কে প্রবেশ করছে। এতে মেয়েটা ছটপট আরো বাড়িয়ে দিল, সেই সাথে হাউমাউ করে কেঁদে দিল। রুদ্ধর মন এত অশান্ত হলো যে এখন কি করণীয় তাই বুঝে পেল না। সে কি মেয়েটার কান্না থামাবে, নাকি জীবন বাঁচাতে ছুটে চলবে এভাবে? কতক্ষণ নজর এড়াতে পারবে এই লোকগুলোর? তার কাছে আত্মরক্ষার মতো কিছু নেইও আজ। সব দিক থেকে আজ নিজেকে হেল্পলেস মনে হলো। হাত বাড়িয়ে মেয়েটার মাথায় পুনরায় নিজের বুকে ঠেসে ধরল। স্বামীর ভরসায় অদ্রিজার কান্নার পরিমাণ কিছুটা কমলো। সময় আরও খানিকটা গড়ালো। গুলির আওয়াজও আরও শোনা গেল না। গুলি কি শেষ, নাকি লোকগুলোকে অনেক নিচে ফেলে এসেছে তারা, নাকি নাসিম দলবল নিয়ে এসে পড়েছে? কোনটা ঠিক জানে না রুদ্ধ। ড্রাইভিংয়ের ফাঁকে ফাঁকে রেয়ার ভিউ মিররে উকি দিয়ে দেখলো, না, ধাওয়া করা গাড়িটা আর দেখা যাচ্ছে না। রুদ্ধ কি এতে কিছুটা স্বস্তি পাওয়া উচিত? পেল না ছেলেটা স্বস্তি। ক্রমাগত গাড়ি ছুটিয়ে চলল। ছুটতে ছুটতে কত দূরে এসে পড়লো বুঝলো না। সময় বেড়েছে কতখানি তা দেখার ফুরসত নেই। আরও অনেকটা পথ পাড়ি দিয়ে আসার পর যখন বুঝলো সত্যিই লোকগুলো চোখ এড়াতে সক্ষম হয়েছে, তখন গাড়িটা স্থির করে দিল। মনে মনে আল্লাহকে শখানেক শুকরিয়া জানালো। সিটের সাথে মাথা এলিয়ে দিয়ে স্বস্তিতে জোরে জোরে কয়েকটা শ্বাস ফেলল। তার বুকে মাথা চেপে নীরবে অশ্রু বিসর্জন দেওয়া মেয়েটাকে টেনে কোলের ভেতর নিয়ে নিল। শক্ত বন্ধনে আবদ্ধ করে নিল একান্ত রমণীকে। মেয়েটার মুখটা তুলে পাগলের মতো হাজার খানেক চুমোর বর্ষণ ঘটালো। স্বামীর স্পর্শ পেয়ে অদ্রিজা আবার গলা ছেড়ে কাঁদতে শুরু করে দিল। উফ, এই মেয়েটা কি কান্না করে? তাকে আরো দুর্বল করতে চাইছে। চুমো খেয়ে মেয়েটাকে পুনরায় বুকে টেনে অশান্ত কণ্ঠে বিড়বিড়ালো, কান্না থামো অদ্রিজা, দেখো আমার বুক পড়ছে, ভয়ে শক্ত পুরুষের হৃৎপিণ্ডটা দ্বিগুণ হারে লাফাচ্ছে। কিছু হয়নি তোমার, এবার তো কান্না থামো পাখি। শুনল না অদ্রিজা। হাত দিয়ে স্বামীর বুকে চাপড় মারতে শুরু করলো। ক্রন্দনরত স্বরে বলে উঠল, এবার বলুন না কারা ছিল এরা? ওরাও নিশ্চয়ই আপনার শত্রুপক্ষের লোক। আপনাকে শেষ করে দিতে এসেছিল, তাই না? জবাব দিন রুদ্ধ। এরা আমার থেকে আপনাকে কেড়ে নিতে এসেছিল, বলুন, জবাব দিন। মেয়েটা সময়ের সাথে হাইপার হয়ে গেল। পুরনো রোগ যেন ফিরে এলো। মেয়েটা কাঁদতেই শুরু করলো অস্থিরতায়। স্বামীকে হারিয়ে ফেলবে এই ভয় মেয়েটাকে দগ্ধ করছে। বউয়ের অবস্থা দেখে পুরুষ মন আরো বিচলিত হলো। মেয়েটাকে এভাবে শান্ত করা যাবে না, তাও বুঝলো।
আকস্মাৎ মেয়েটার দুই গালে হাত রেখে তার ওষ্ঠ আঁকড়ে ধরল। এবারে বোধ হয় কাজ হলো। শুরুতে ছোটার জন্য ঝটপট করলেও মেয়েটা ধীরে ধীরে শান্ত হয়ে এলো। সেই সাথে রুদ্ধও স্বস্তিতে বউয়ের ওষ্ঠের আস্বাদনে মত্ত হলো। কতক্ষণ গাড়ির ভেতরে নিশ্চুপ বসে আছে দুই কপতি। কারো কোনো সাড়া নেই। আছে শুধু নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ। মেয়েটা লেপ্টে আছে স্বামীর বুকে। মেয়েটার মুখের অবস্থা করুণ। কান্নার দরুন তাকানো যাচ্ছে না। তবে মেয়েটাকে শান্ত করতে পেরে স্বস্তি পেল রুদ্ধ। কিন্তু এভাবে ঠিক কতক্ষণ কাটাবে তারা? যদি লোকগুলো চলে আসে? তাছাড়া রাতটুকুও তো পার করতে হবে। নিজের মতো ভেবে রুদ্ধ শুধালো, রাতটাকে আমরা এভাবেই কাটিয়ে দেব, বাড়ি দিকে ফিরে। বাড়ি ফেরার কথা শুনে অদ্রিজা আরো খানিকটা চেপে রইল। অস্থিরতা এখনো কাটেনি মেয়েটার। ভীতু কণ্ঠে আওড়ালো, না, কোথাও যাব না আমরা এখন। ওইদিকে গেলে লোকটা আবার আমাকে তাড়া করবে। প্লিজ যাওয়ার কথা বলবেন না। তাহলে গাড়িতে রাত কাটাবো। অদ্রিজা এবার নড়ে চড়ে উঠে বসলো। জানালা দিয়ে বাইরে তাকালো। চাঁদের আলোয় সবকিছু মৃদু দেখা যাচ্ছে। নির্জন এলাকা। আশেপাশে আস্তানা খুঁজে পাবে কিনা কে জানে। তবুও স্বামীর চোখের পানে তাকিয়ে ছোট্ট করে বলল, দেখুন না আশেপাশে কোনো বাড়ি আছে কিনা, তাহলে রাতটা সেখানেই কাটানো যাবে। নইলে শেষ ভরসা এই গাড়ি। রুদ্ধ এটাকেই সঠিক ধরে নিল। অন্তত মেয়েটাকে নিয়ে আর কোনো রিস্ক নিতে চায় না। আগে ফোনটা নিয়ে নাসিমের কাছে কল দিল ওদিকে কি অবস্থা জানার জন্য। কিন্তু ফোনে নেটওয়ার্ক নেই। অনেক বেশি নির্জন বোধ হয় এদিকটায়। কেমন গাছপালায় ঘেরা চারপাশটা। রুদ্ধ হতাশ হলো। ফোনটা রেখে দিয়ে বউকে কোলে নিয়ে আস্তে ধীরে ড্রাইভ করতে শুরু করলো। অনেকটা পথ আসার পর রুদ্ধ গাড়ি থামালো। মেয়েটাকে বুক থেকে তুলে জানালা দিয়ে ইশারা করে বলল, ওটা দেখ অদ্রিজা। অদ্রিজা তাকিয়ে দেখতেই চোখে মুগ্ধতা এসে বাসা বাঁধল। রাস্তার পাশে এই নির্জন এলাকায় একটাই বাড়ি নজরে পড়ল। তাও ঠিক মন কাড়া সৌন্দর্য তার। আবছা আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছে দোতলা নয়, 3 তলা বিশিষ্ট একটা ছোট্ট বাড়ি। 3 তলার হলেও ছোট, কারণ দেখেই বোঝা যাচ্ছে নিচে সর্বোচ্চ 2টো রুম। উপরে একটা হতে পারে, তার উপরে কোনো রুমই নেই। আছে বোধহয় কাঁচ দিয়ে ঘেরাও করা একটা জায়গা। হয়তো সেখানে বসে কফি খাওয়ার সাথে আড্ডা কিংবা বসে বসে এই নির্জনতা উপভোগ করার জন্য এমন করে তৈরি করেছে। সেখানটায় একটা আলো এখন ঝলমল করছে। নিচতলার সদর দরজার সামনেও একটা আলো আছে। এতেই সব সুন্দর করে দেখতে সফল হলো দুজন। অদ্রিজার বাড়িটা দেখে এত পছন্দ হলো যে মুখ দিয়ে না চাইতেও বেরিয়ে এলো। মাশাআল্লাহ। বউ বাড়ি দেখে খুশি হয়েছে বুঝে বউকে নিয়ে নেমে দাঁড়ালো। অদ্রিজা না চাইতেও এগিয়ে গেল। থাকতে তো হবে কোনো উপায়েই। রাস্তা থেকে তো ছোট্ট একটু পথ। দুপাশেই ছোট ছোট ফুল গাছে আবৃত। তাতে সুন্দর সুন্দর মরিচবাতি দেওয়া। ইস, দেখতে কি অপরূপ লাগছে। কার বাড়ি এটা? কে এত শখ করে এমন সুন্দর এক বাড়ি তৈরি করেছে? রুদ্ধ এগিয়ে বেল বাজালো। কে জানে কেউ আসবে কিনা। তবে কিছুক্ষণ বাদেই দরজা খুলে গেল। সেখান থেকে বেরিয়ে এলেন এক বৃদ্ধ। দেখেই বোঝা যাচ্ছে বয়স অনেক হবে। বৃদ্ধ তীক্ষ্ণ চোখে তাকালো রুদ্ধের পানে। রুদ্ধ সালাম জানালো। নম্র স্বরে বলে উঠল, আমাকে একটু সাহায্য করতে পারেন দাদা সাহেব? আসলে এ আমার স্ত্রী। আসার পথে একটা খারাপ ঘটনা ঘটেছে, তাই এখন ফিরেও যেতে পারছি না। রাতটুকু থাকতে দেওয়া যাবে আমাদের? বৃদ্ধ লোকটা ভ্রু কুঁচকে নিলেন। চোখ সরালেন না। হয়তো বোঝার চেষ্টা করলেন রুদ্ধ সত্যি বলছে নাকি মিথ্যা। পিওর হতে বলে উঠলেন, সত্যি বলছো তো ছোকরা? মেয়েটা সত্যি তোমার বউ তো? রুদ্ধ কিছু বলার আগেই অদ্রিজা এগিয়ে এসে সালাম দিল। কোমল স্বরে জবাব দিল, জি দাদা সাহেব, ইনি আমার স্বামী। সত্যি খুব বিপদে পড়েছি আমরা। অদ্রিজার শুকনো নাক মুখ দেখে বোধহয় মায়া হলো বৃদ্ধের। দরজা থেকে সরে দাঁড়িয়ে বললেন, ঠিক আছে, ভেতরে এসো। রুদ্ধ এবার নিশ্চিন্ত হলো। বউয়ের হাত ধরে ভেতরে এগিয়ে গেল। পুনরায় নম্র স্বরে বলল, আমরা থাকায় বাড়ির অন্য কারো কোনো সমস্যা হবে না তো দাদা সাহেব? চাইলে কথা বলে নিন সবার সাথে। সমস্যা হলে আমরা চলে যাব। লোকটার বোধহয় একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তবে স্বাভাবিক কণ্ঠে বলে উঠলেন। এই বাড়িতে আমি ছাড়া কেউ নেই। জবাব শুনে রুদ্ধ অদ্রিজা আশ্চর্য হলো। জানতে চাইল অদ্রিজা। কেন থাকে না দাদা সাহেব? এত সুন্দর একটা বাড়ি। বৃদ্ধ হাসলেন। মনে হয় যেন কোনো পুরনো স্মৃতি মনে করলেন। পরক্ষণে বলে উঠলেন, কারণ সবাই দেশের বাইরে থাকে, তাই আমি একাই থাকি।
অদ্রিজার খারাপ লাগলো। এত বয়স্ক একজন লোক একা থাকে, চিন্তা হলো লোকটার জন্য। ফের শুধালো অদ্রিজা। একা থাকেন কেন দাদা সাহেব, কষ্ট হয় না? আপনার ছেলে মেয়েরা কি আপনাকে রাখতে চায় না সাথে? অন্য কেউ হলে বোধহয় এত প্রশ্ন করায় রেগে যেতেন। তবে বৃদ্ধ আরও হাসি প্রসারিত করে বললেন, তেমন নয় দিদিভাই, আমি এখানে থাকি কারণ এটা আমার স্ত্রীর শেষ স্মৃতি। মেয়েটা শখরে এ বাড়িখানা বানিয়েছিল, কিন্তু বাসা করার আগেই আল্লাহ তাআলা তাকে তুলে নিলেন। কিন্তু আমি আর মেয়েটার স্মৃতি ভুলে যেতে পারিনি। ইস, কে বলে সত্যিকারের ভালোবাসা জীবিত নেই? এই তো আছে তার সামনে দাঁড়িয়ে, যার এই বৃদ্ধ কালে এসেও নিজের স্ত্রীর প্রতি ভালোবাসা কিঞ্চিত পরিমাণ কমেনি। অদ্রিজা অভিভূত হলো আর চোখে স্বামীর পানে তাকালো। এর মাঝে বৃদ্ধ জিজ্ঞেস করে উঠলেন, কিছু খাবে তোমরা? যদিও বেশি কিছু রান্না করা নেই, চাইলে তোমরা রান্না করে খেতে পারো। এবার বৃদ্ধই আগে জবাব দিল, আর কিছু লাগবে না দাদা সাহেব, শুধু কোথায় থাকবো একটু দেখিয়ে দিন। আমার স্ত্রীর বিশ্রাম দরকার। স্ত্রীর প্রতি ভালোবাসা আর চিন্তা দেখে বোধহয় বৃদ্ধ খুশি হলেন। ইশারায় দোতলার রুমটা দেখিয়ে বললেন, উপরের ওই রুমটায় গিয়ে ঘুমিয়ে পড়ো, পরিষ্কার আছে দেখো। ধন্যবাদ দাদা সাহেব। কথা শেষ করে রুদ্ধ বউয়ের হাতখানা নিজের হাতের আঁচলায় নিয়ে উপরে যাওয়ার সিঁড়ি ধরল। বৃদ্ধও এগিয়ে দরজা আটকে নিচে নিজের রুমে প্রবেশ করলেন। সুন্দর পরিপাটি করে গোছানো একটা রুম, কিছুটা পুরনো ধাঁচের জিনিসপত্র রাখা আছে কক্ষটায়। রুদ্ধ ফোন বের করে দেখলো রাত 3টা বাজতে চলেছে। রুমের সাথে লাগোয়া একটা ওয়াশরুম দেখতে পেয়ে অদ্রিজাকে ঠেলে ফ্রেশ হতে পাঠিয়ে দিল। নিজেও সেখানে দাঁড়িয়ে বউয়ের ফিরে আসার অপেক্ষায় স্থির রইল। মেয়েটা ফিরে এলো মিনিট 10 বাদে, সিক্ত মুখখানা নিয়ে। বাইরে এসে স্বামীর পানে তাকিয়ে মুখ লটকে বলল, দেখুন না একটা গামছা পান কিনা, মুখটা মুছবো। প্রয়োজন নেই, এদিকে আসো। স্বামীর ডাকে অদ্রিজা প্রশ্নবিহীন এগিয়ে গিয়ে সম্মুখে দাঁড়ালো। রুদ্ধ নিজের পকেট খুঁজে দুটো টিস্যু পেয়ে তা দিয়ে মুখ মুছে দিল বউয়ের। তবে সেই সিক্ত মুখখানা দেখে রুদ্ধর মনে লোভ জাগলো পুনরায় বউকে আদর করার। এক দৃষ্টে তাকিয়ে রইল বউয়ের কোমল পদ্ম পাপড়ির ন্যায় ওষ্ঠদ্বয়ের পানে। অদ্রিজা তা খেয়াল করলো না। মুখ মোছা শেষ হতেই এগিয়ে গেল কক্ষে থাকা ছোট্ট একটা ড্রেসিং টেবিলের সম্মুখে। দর্পণে নিজেকে দেখার প্রয়াস করলো। মুখে পানি দেওয়ার ফলে এখন বোধহয় কিছুটা ফ্রেশ লাগছে। কান্নার দাগগুলি আর বোঝা যাচ্ছে না। অদ্রিজার খানিকটা ঘুম ঘুম পেল। নিজের দিকে চোখ বুলালো। এমন একটা ভারী আর কাজ করা শাড়ি পরে সে কিভাবে ঘুমাবে? দর্পণের মাঝে দিয়েই স্বামীর পানে তাকালো। আবারও মুখটা লটকে বাচ্চাদের মতো আওড়ালো। এই শাড়ি পরে আমি কিভাবে ঘুমোবো এখন? রুদ্ধ এতক্ষণে তাকিয়ে তাকিয়ে বউয়ের কাজ দেখছিল। মেয়েটার প্রশ্নে এক পাশে হাসল। সেখান থেকে বলে উঠল, শাড়ি পরে ঘুমাতে হবে না। ভ্রু কুচকে বলে উঠল অদ্রিজা। তাহলে কি পরে ঘুমাবো? রুদ্ধর বোধহয় গরম লাগলো। শার্টের আরো দুটো বাটন খুলে দিয়ে কলার নাচালো। জোরে দুটো শ্বাস ফেলে বিড়বিড় করলো। শাড়ি ছাড়াই। অদ্রিজা শুনতে না পেয়ে এদিকে ঘুরে তাকালো। বিরক্তি নিয়ে বলল, কি বলছেন বিড়বিড় করে? রুদ্ধ আর নিজের জায়গায় স্থির রইল না। ছোট কদম ফেলে মেয়েটার দিকে আগালো। চোখ মুখে ফুটে উঠল আকাঙ্ক্ষা। কোনো ভনিতা না করে বলে উঠল, এমন রাতে ঘুমাতে নেই পাখি। অদ্রিজার প্রথমে ভ্রু কুচকে এলেও স্বামীর চলন আর নিঃশক্ত চাহনি দেখে ঘাবড়ে গেল। স্বামীর চোখে তাকে কাছে পাওয়ার তীব্র বাসনা দেখতে পেল। মেয়েটা হকচকিয়ে গেল। আমতা আমতা করে শুধালো, আপনি এইভাবে এগিয়ে আসছেন কেন? প্রশ্ন শুনে রুদ্ধ স্থির হলো। মাথাটা হালকা কাত করে বউয়ের চোখে চোখ রেখে স্বরটাকে গাঢ় করে জবাব দিল, বুঝতে পারছো না তাই না? আর একটু অপেক্ষা করো যান, সবই বুঝিয়ে দিচ্ছে। কে কি কচি খুকি সে কিছুই বোঝে না। অদ্রিজা ঠিক বুঝলো। স্বামীর সামান্য নেশালো চাহনি আর গাঢ় স্বর যেন তার মাঝে আগুন ধরিয়ে দিল। তবুও হড়বড়িয়ে বলে উঠল, কিছু বোঝাতে হবে না, দূরে থাকুন। দূরে থাকো বললেই কি রুদ্ধ মেনে নিবে? কখনো নয়। বরং দ্রুত এগিয়ে বউয়ের শরীর ঘেঁষে দাঁড়িয়ে মুখটাকে অসহায় বানিয়ে বলল, এমন করে বলো না পাখি, তোমার স্বামী কষ্ট পায় তো। সেই অসহায় মুখ দেখে অদ্রিজার খারাপ লাগলো না, বরং হেসে দিল। আশেপাশে তাকিয়ে স্বামীকে বোঝানোর স্বরে মিনমিন করে বলল, ভুলে যাবেন না রুদ্ধ, আমরা এখন অন্যের বাসায় আছি, সবাই কি ভাববে? রুদ্ধ আকস্মাৎ বউয়ের গলায় মুখ গুজে দিল। নাকের সাহায্যে স্লাইড করলো সেখানটায়।
শাড়ির ফাঁক গলিয়ে হাত রাখলো বউয়ের উন্মুক্ত কোমরে। বেসামাল স্বরে বলে উঠল, সবাই কি ভাববে তা না ভাবি নিজের স্বামীর কষ্টটা একটু বলছে সুইটহার্ট। তোমার স্বামীর এখন তোমাকে প্রয়োজন, গভীরভাবে প্রয়োজন। স্বামীর নিকটস্থা ছোট্ট স্পর্শে মেয়েটা এমনিতেই কুপোকাত, কিন্তু এভাবে অন্যের বাসায় কথাটা ভাবতেই লজ্জা লাগলো। লোকটার সেই একই কণ্ঠের গভীর জবাব শুনে অদ্রিজা আহত স্বরে বলল, একটু বুঝুন রুদ্ধ, কেন ভুলে যাচ্ছেন আমরা এখন কোথায় আছি? বারবার বউকে একই এক্সকিউজ দিতে দেখে রুদ্ধ গলা থেকে মুখ তুলল। মেয়েটাকে ড্রেসিং টেবিলের সাথে মিশিয়ে দাঁড় করিয়ে দিয়ে নিজে বউয়ের দুপাশে হাত দিয়ে বউকে কভার করে দাঁড়ালো। চোখে চোখ রেখে হালকা মজার স্বরে আওড়ালো, এটাই তো স্মৃতি। সবাই তো শুধু নিজেদের বেডরুমের বাসর করে, আমরা না হয় অন্যের বাসে করলাম। সবাই জানবে এমপি রুদ্রাফি কাদের বউকে নিয়ে পালাতে এসে এক আশ্রিত বাড়িতে দ্বিতীয়বারের মতো বাসর সেরেছে। এমন সুযোগ কজনের ভাগ্যে আসে বলো তো? ইস, কি লজ্জাকর কথা। অদ্রিজা লাজুক হাসলো। এই হাসি দেখার পর রুদ্ধর আর কোনো কথাই শোনার ইচ্ছে হলো না। এমনিতেই রাত শেষের পথে। সেই রাত 9টার পর থেকে নিজেকে আটকে রেখেছে বউর কাছে আসা থেকে। আর কত করবে? পারবে না সে। এক হাত উঠিয়ে মেয়েটা থুতনির নিচে রাখলো। মুখটাকে উঁচিয়ে ধরে নিজের মুখটাকে এগিয়ে এনে ডুব দিল মেয়েটার অতরে। অদ্রিজা নিজের হাত দুটো শক্ত করে ঠেসে ধরল ড্রেসিং টেবিলের ওপর। সময়ের সাথে রুদ্ধর স্পর্শ গভীর হলো। মেয়েটাকে টেনে বসিয়ে দিল টেবিলটার ওপরে। সেখানে কিছু জিনিস রাখা ছিল, যা হাত দিয়ে ছিটকে ফেলে দিল রুদ্ধ। নিচে পড়ে শব্দ হলো বিশাল। অদ্রিজা নিজের মুখটা সরিয়ে এনে জোরে জোরে শ্বাস ফেলে শুধালো, এগুলো কি করছেন রুদ্ধ? জিনিসগুলো নষ্ট হয়ে যাবে তো। বেসামাল রুদ্ধ এসব কানে তোলার প্রয়োজন মনে করলো না। মেয়েটার পা দুটো হালকা ফাঁক করে নিজে আরও কাছে এসে দাঁড়ালো। এক হাতে কোমর পেঁচিয়ে নিয়ে অন্য হাতটা মেয়েটার কান বরাবর গালে রাখলো। চাপ প্রয়োগ করে মেয়েটাকে আরও নিকটে নিয়ে এলো। মেয়েটার মুখের ওপর গরম নিঃশ্বাস ফেলে অস্থির চিত্তে বলল, নতুন কেনার জন্য আমি টাকা দিয়ে যাব। আপাতত আমার দিকে ফোকাস করো লক্ষ্মীটি। দেখো তোমাকে কাছে পেতে কেমন ছটফট করছে। কথা শেষ করে আবারও মেয়েটার ওষ্ঠপুট নিজের আয়ত্তে নিয়ে নিল। অদ্রিজার আর ক্ষমতা হলো না ছেলেটার আদর মেশানো স্পর্শগুলোকে উপেক্ষা করার। একটা হাত উঠিয়ে স্বামীর বুকের কাছে জামাটা আঁকড়ে ধরে নিজেও সায় জানালো। রুদ্ধ আচার নিজেকে ভদ্র রাখার প্রয়াস করলো না। চুম্বনরত অবস্থায় হাত রাখলো মেয়েটার শাড়ির পিনে। তা খুলতেই সফল হয়ে শাড়ির আঁচলটা ফেলে দিল কাঁধ থেকে। ব্লাউজে বাটন আছে ভেবে হাত রাখলো সম্মুখে, কিন্তু খুঁজে না পেয়ে বোধ হয় বিরক্ত হলো। বউকে এক মুহূর্তের জন্য ছাড়ল না। বোতাম খুঁজে না পেয়ে ব্লাউজটা টেনে ছিঁড়তে চাইলো বোধ হয়। অদ্রিজা বুঝতে পেরে থেমে গেল। মেয়েটা ছটফটিয়ে উঠল। রুদ্ধর হাত ছাড়াতে চাইল। দুজনের নড়াচড়ার ফলে আবার এক বিপত্তি ঘটল। টেবিলটার পাশে ছোট্ট একটা অন্য টেবিলের ওপর একটা ফ্লাওয়ার ভেস রাখা ছিল। এমন নড়চড় পেয়ে তা হঠাৎ নিচে পড়ে গেল। ঝনঝন শব্দ করে তা ভেঙে খণ্ড খণ্ড হলো। অদ্রিজা বিরক্ত চোখে তাকালো স্বামীর পানে। এদিকে রুদ্ধ অসহায় চাহনি নিক্ষেপ করে আছে। অদ্রিজা মৃদু রাগ নিয়ে বলল, পাগল হয়ে গেছেন? ছিঁড়তে চাইছেন কেন এমন? আর এইসব ভাঙছেন কেন? হ্যাঁ, দূরে যান আমার থেকে। এসব ভাঙাভাঙি পরে দেখো, আগে বলো তোমার ব্লাউজের বাটন নেই কেন, পরেছো কিভাবে? লোকটার কি আজ মাথা খারাপ হলো? স্বামীর মন হয়তো বুঝলো, তবুও মিছে রাগ দেখিয়ে আওড়ালো, শাড়ি পরানোর সময় দেখেননি পেছনে হুক আছে? সরুন তো এখন এখান থেকে আপনি। বিপরীতে রুদ্ধর অশান্ত কণ্ঠস্বর ভেসে এলো, এমন কথা ভুলে মুখে এনো না চান, তার থেকে আমার মাথায় দুটো বাড়ি মারো। সামান্য এক কথায় অদ্রিজার মুখ বন্ধ হলো। অস্থিরতা অনুভব করলো, আবার হার মানল স্বামীর কাছে। রুদ্ধ পুনরায় বউতে মত্ত হলো। কাঁধে গলায় চুমো খেতে থাকলো। হাত দুটো নিয়ে গেল বউয়ের পিঠে ব্লাউজের হুকের ওপর। অনেকগুলো হুক খোলা শেষ। এমন মুহূর্তে বাইরে থেকে দরজায় নক করার শব্দ হলো। সাথে ভেসে এলো বৃদ্ধের গলা, এই ছোকরা, কি ভাঙার শব্দ হলো গো? দরজাটা খোলো তো দেখি। তোমরা আবার ঝগড়া করছো না তো? রুদ্ধ হাত আর ঠোঁটের কাজ থামালো না। বউকে কিছু বলার সুযোগ না দিয়ে মেয়েটাকে আরো পাগল করতে করতে সামান্য উচ্চ আওয়াজে জবাব দিল, কিছু না দাদা সাহেব, যা দেখা সকালে দেখেন, আপাতত দরজা খোলার টাইম নেই।
আমার ব্যস্ততা বুঝে নিয়েন। বৃদ্ধ বোধ হয় রুদ্ধর ব্যস্ততা ঠিকই বুঝলেন। আর কোনো শব্দও ভেসে এলো না দরজার ওপাশ থেকে। অদ্রিজা বোধ হয় জীবনের সবচেয়ে বড় লজ্জা আজ পেল। তবে স্বামীকে আর বাধা দেওয়ার চেষ্টা করলো না, কেবল মুচকি হেসে আওড়ালো। আর কিছু ভাঙার আগে আমাকে বেডে নিয়ে চলুন প্লিজ। রুদ্ধ কথা বাড়ালো না, বউয়ের কোমরে জোর প্রয়োগ করে উঁচু করে তুলল। অদ্রিজা ভারসাম্য রাখতে দু পা দিয়ে আঁকড়ে ধরল স্বামীর কোমর। ততক্ষণে মেয়েটার শাড়ির ব্লাউজে নাজেহাল অবস্থা। রুদ্ধ বউকে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে নিজের শার্টটাও খুলে ফেলল। এগিয়ে গিয়ে নিজের ভর ছেড়ে দিল মেয়েটার ওপর। মেয়েটার সর্বাঙ্গে আদর মাখা গভীর স্পর্শ দিয়ে মেয়েটাকে নাজেহাল করল রুদ্ধ। দুজনের বেসামাল শ্বাস প্রশ্বাসের শব্দে মুখরিত হলো রুমখানা। কয়েকটা দিনের দূরত্ব মিটিয়ে রুদ্ধ ডুব দিল তার ব্লু রোজ নামক ফুলটাতে। মেয়েটাকে নিয়ে পাড়ি দিল এক সুখের মহাসাগর অতলে। ভোর তখন 5:33। রুদ্ধ বিছানার সাথে হেলান দিয়ে বসে আছে। হাত চলছে মেয়েটার চুলের ভাঁজে, আর চোখ দুটো স্থির মেয়েটার কোমল মুখখানার পানে। ঘুম নামক জিনিস আজ আর তার নসিবে হলো না। মেয়েটার গায়ে একটা কম্বল জড়ানো, তবে গলার কাছে উন্মুক্ত। সেখানে রুদ্ধর দেওয়া ভালোবাসাময় স্পর্শগুলো স্পষ্ট ফুটে আছে। ইস, সে কি একটু বেশি উন্মাদ হয়ে গিয়েছিল তখন। রুদ্ধ ঝুঁকে ছোট ছোট চুমো খেলো। অদ্রিজা চোখ তুলে অনুনয় করে বলল। প্লিজ এখন আবার শুরু হয়ে যাবেন না। রুদ্ধ আরো মন খারাপ হলো বউয়ের নরম কণ্ঠস্বর শুনে। কপালে ওষ্ঠ ছুঁয়ে শুধালো। বেশি খারাপ লাগছে পাখি? অদ্রিজা জবাব দিল না, কেবল চোখ সরিয়ে নিল। রুদ্ধ মেয়েটাকে রেখে নেমে এলো নিচে। নিচের শার্ট খুঁজে গায়ে জড়িয়ে মেয়েটার শাড়ি আর ব্লাউজ নিয়ে ফিরে এলো। মেয়েটাকে টেনে বসিয়ে দিয়ে বলল। ওঠো পাখি, যেতে হবে আমাদের এখন। অদ্রিজার মোটেও ইচ্ছে হলো না এখন কোথাও যেতে, তবুও কি আর করার ভেবে উঠে দাঁড়ালো। রুদ্ধ হাত বাড়িয়ে মেয়েটার শরীর থেকে কম্বল ফেলে দিয়ে নিচেই মেয়েটার গায়ে শাড়ি ব্লাউজ জড়িয়ে দিল। অদ্রিজা শুধু গোমরা মুখে দাঁড়িয়ে রইল। কথা বলতেও ইচ্ছে হলো না তার। রুদ্ধ নিচে পড়ে থাকা জিনিসগুলো গুছিয়ে টেবিলে রাখলো, আর ভাঙা জিনিসগুলো কুড়িয়ে বিনে ফেলে রাখলো। নিজের ওয়ালেট খুঁজে চেক বই পেল না। টাকাও খুব পরিমাণ নেই, তবুও যা ছিল সেখান থেকে নিজেদের ফেরার সময় লাগতে পারে ভেবে রেখে দিয়ে বাকি সব টেবিলটার উপরে রেখে দিল। তারপর এগিয়ে এসে বউকে কোলে তুলে নিয়ে রুম থেকে বেরিয়ে এলো। অদ্রিজা বিড়াল ছানার ন্যায় চুপটি করে লেপ্টে থাকলো স্বামীর বক্ষ মাঝে। রুদ্ধ ভেবেছিল বৃদ্ধ এখনো ওঠেনি। সেই ভুল ভাঙল যখন খোলা দরজা পেরিয়ে বাইরে আসলো। ভোরের নতুন আভা পড়তে শুরু করেছে। চারিপাশ ভালোই বোঝা যাচ্ছে। রুদ্ধর নজরে পড়ল লোকটা ফুল গাছগুলোতে পানি দিচ্ছে। বৃদ্ধ তাদের দেখলো, কিন্তু রুদ্ধ থামলো না। এগিয়ে গিয়ে বউকে গাড়িতে সুন্দর করে বসিয়ে দিয়ে তারপর ফিরে এলো বৃদ্ধের নিকট। রুদ্ধ কিছু বলার পূর্বেই বৃদ্ধ কিঞ্চিত হেসে মজা করে বললেন। বউকে এত ভালোবাসতে নেই যে, যে ভালোবাসার খাতিরে সকালে চলতে পারার মতো অবস্থা থাকে না। কথার মানে বুঝে রুদ্ধ খানিকটা লজ্জা পেল। আঙুল উঁচিয়ে ভ্রু চুলকাতে শুরু করলো। নজর এড়িয়ে বলার চেষ্টা করলো। আমাদের এখন যেতে হবে দাদা সাহেব। শুক্রিয়া আপনাকে আমাদের এতটা সাহায্য করার জন্য। বৃদ্ধ গাড়িতে বসা অদ্রিজার পানে একবার তাকিয়ে বলল। এই নির্জনে কেউ খুব একটা আসে না। তোমাদের পেয়ে ভালোই লেগেছিল। এখন থাকলে বেশি খুশি হতাম। তবে একটা কথা বলি ছোকরা, মেয়েটা বড্ড মায়াবী, দেখলেই মায়া লাগে। যত্ন রাখো মেয়েটাকে। রুদ্ধ ভালোবাসাময় দৃষ্টি মেলে তাকালো গাড়ির পানে। মুচকি হেসে জবাব দিল। জি দাদা সাহেব, প্রাণ মেয়েটা আমার। যত্ন না করে কি থাকি বলুন? দুজনেই প্রশস্ত হাসলো। রুদ্ধ এবার কিছুটা মিনমিনে গলায় বলে উঠল। আসলে দাদা সাহেব, মানে রাতে কিছু জিনিস আমি টাকা রেখে এসেছি রুমে, যদি কম হয় তো। রুদ্ধ আর বলল না কিছু। যেন অস্বস্তি হলো আজ ছেলেটার। বৃদ্ধ বোধ হয় বুঝলেন। তিনি উচ্চ স্বরে হেসে দিয়ে বলে উঠলেন। টাকার প্রয়োজন নেই ছোকরা, কিন্তু ভবিষ্যতে যখন আমার মতো বৃদ্ধ হবা তখন নাতি নাতনিদের এই ভাঙাভাঙ্গির গল্প শোনাইও। হাসতে হাসতে এতটুকু বলে থামলেন। পুনরায় কিছুটা ফিসফিস করে বললেন। কিন্তু একখানা সাজেশন দেয় ছোকরা, এরপর থেকে কিছু ভাঙতে ইচ্ছে হলে নিজের রুমে বসে ভেঙো। এভাবে আমার মতো বুড়োদের বাড়িতে এসে ভেঙো না। আজ বোধ হয় বউয়ের থেকেও বেশি লজ্জা লাগলো রুদ্ধর। হাসিও পেল, তবে তা আটকে রাখলো। বৃদ্ধকে বিদায় দিয়ে গাড়িতে গিয়ে বসলো। বৃদ্ধ তাকিয়ে ওদের পানে তাকাতে রুদ্ধ হাত নাড়ল।
বৃদ্ধ ডেকে উঠলেন। কোনো একদিন এই বৃদ্ধ দাদা সাহেবের বাসায় আবার আইসো দাদু ভাইয়েরা। রুদ্ধ মিষ্টি হেসে গাড়ি ছুটালো। জায়গাটা ঢাকা থেকে অনেকটা দূরেই বোধহয়। রুদ্ধ খানিকটা পথ এগিয়ে এসে হঠাৎ মিটমিট করে হাসতে শুরু করলো। নিশ্চুপে বসে থাকা অদ্রিজা স্বামীর হাসি দেখে গোল গোল চোখে তাকালো। ভালো লাগলো, তবে কারণ বুঝলো না। মিহি স্বরে শুধালো। এভাবে হাসছেন কেন? রুদ্ধ হাসি মুখে বউয়ের দিকে তাকালো, ভ্রু নাচিয়ে বলল। দাদা সাহেব কি বলেছে জানো? অদ্রিজা জানে না, তাই মাথা নেড়ে না বুঝালো। রুদ্ধ গভীর চোখে তাকিয়ে জবাব দিল। বললো খুব শীঘ্রই যেন আমরা আমাদের নাতি নাতনি দেখা পাই আর তাদের এই বিশেষ রাতের ভাগাভাগির গল্প শোনাতে পারি। বলেই রুদ্ধ আবার হেসে উঠল। অদ্রিজা লজ্জায় মূর্ছা গেল। এগিয়ে এসে স্বামীর গায়ে ইচ্ছে মতো থাপড় দিতে শুরু করলো। মুখে আওড়ালো। অসভ্য লোক, নির্লজ্জ লোক, সব আপনার জন্যই হয়েছে। কে বলেছিল এত উন্মাদ হতে? কে বলেছিল ওসব ফেলে দিতে? হ্যাঁ, নইলে দাদা সাহেব কিচ্ছু বুঝতেন না। কি ভাবলেন তিনি? ছি, কি লজ্জা। রুদ্ধ গাড়ি থামিয়ে দিয়ে বউয়ের 2 হাত ধরে থামালো। কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে বলল। ইস, চুরি করেছে নাকি আমরা? স্বাভাবিক বিষয় বাকি, একসময় দাদা যেন করেছে। এত লজ্জার কি আছে এতে? ইস, কি কথা, চুপ থাকুন আপনি। অদ্রিজা আরো খানিকটা লজ্জা পেয়ে আওড়ালো বাক্যটি। রুদ্ধ তা বুঝে আরো লজ্জা দিতে আওড়ালো। আর বুঝেছি তোমার জন্য। স্বামীর একটু ভালোবাসে পেলে কি এইভাবে অসুস্থ হয়? এখন তো আমার ভয়ে ভয়ে থাকতে হবে। রাত শেষে ভোর হলে চিন্তা হবে, ইস, এই বুঝে বউটাকে দেখে কেউ বুঝে ফেলবে আমি রাতে ওসব। অদ্রিজা হাত উঁচিয়ে স্বামীর মুখখানা বন্ধ করে ধরল। গোমরা মুখে বলল। চুপ করুন এখন, লজ্জা পাচ্ছি তো। আর আপনার এত উগ্রতা সহ্য হয়নি। তবে হাঁটতে ঠিকই পারতাম, কোলে কেন নিলেন আপনি? অদ্রিজার লজ্জায় মুখটা কাদো কাদো হয়ে গেল। তা দেখে রুদ্ধ মজা বাদ দিল। দিল না লজ্জা আর। মেয়েটাকে পাশে বসিয়ে দিয়ে এক হাতে জড়িয়ে রাখলো নিজের সাথে। পুনরায় অন্য হাতে ড্রাইভ শুরু করে বাড়ির পথে রওনা হলো। রাস্তা খুঁজে সেখান থেকে উত্তরায় নিজ বাড়ির সামনে আসতে সময় লাগলো প্রায় ঘন্টা 2 তখন বোধহয় ঘড়িতে 8টা বাজে। রুদ্ধ গাড়ি থামিয়ে পাশে তাকিয়ে দেখলো বউটা তার কাঁধে মাথা রেখে ঘুমোচ্ছে। রুদ্ধর ইচ্ছে হলো না ডাকতে। কোলে তুলে নিয়ে নামলো গাড়ি থেকে। এগিয়ে গেটটা পেরোতেই বাড়ির ভেতর থেকে নাসিমকে দৌড়ে আসতে দেখলো। এসেই ঝটপট কণ্ঠে শুধালো। ভাই ঠিক আছে তুমি? ভাবি ঠিক আছে? কিছু হয়েছে? এভাবে আসে কেন? রুদ্ধ কোনো জবাব দেওয়ার পূর্বেই ঘুম ভেঙে গেল অদ্রিজার। চোখ মেলে নিজের বাড়ি দেখে বুঝলো তারা পৌঁছে গেছে। সম্মুখে নাসিমকে দেখে লজ্জা পেল, নাড়াচাড়া করলো নামার জন্য। রুদ্ধ বুঝে নামিয়েও দিল। অদ্রিজা অবাক হয়ে শুধালো। ভাইয়া, আপনি এখানে? রুদ্ধ থেকে জবাব ভেসে এলো। ও কাল থেকে এই বাড়িতেই ছিল। ওদের কোনো হদিস পেয়েছিস?